তাহলে সেই থিওরি মেনেই তারা কাজ করছেন। মুশকিলটা হলো যেটা করা সম্ভব না সেটা চেষ্টা করছেন। আজকে দেবরাজের গ্রেপ্তার বাস্তব, ঠিক তেমনভাবে গ্রেপ্তার হওয়া দরকার ছিল ক্রীড়ামন্ত্রীর, গ্রেপ্তার হওয়া দরকার ছিল প্রাক্তন মেয়রের। এরা যদি গ্রেপ্তার না হন তাহলে দেবরাজ একা কেন? আমার প্রশ্ন হচ্ছে সেখানেই প্রশ্ন, ওই বাইফার্কেশন, একটা কালীঘাট তৃণমূল আর একটা বোধহয় অন্য কোনো তৃণমূল যারা ছত্রছায়ায় পার পেয়ে। কিন্তু এই অন্য তৃণমূল, আজকে আমি ওই জায়গা থেকেই ধরি চন্দনদার বক্তব্যের, যে তাহলে আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে আমি বলছি সেটা কি সম্পূর্ণ হলো? সেই বৃত্তটা কি সম্পূর্ণ হলো? একদিকে যেটা হচ্ছে তাতে মানুষ খুশি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নও তো মানুষের কাছে থাকবে যে এতগুলো লোক মারা গেল বাড়ি ভেঙে পড়ে, এবং যাতে যে মেয়রের সই রয়েছে, প্রাক্তন যে মেয়র যিনি অবসর নিয়েছেন নিজে স্বেচ্ছায়, সেই মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন সময় বলে দেবে যে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। তবে এটা ঠিক যে আজ থেকে বছর 4 আগে 5 আগে ঘটা অপরাধকে টেনে বার করে আনা হচ্ছে। অপরূপা পোদ্দার তার স্বামীর গ্রেপ্তার হওয়ার ঘটনা তো সেটাই প্রমাণ করছে। এখন তো খুব স্বাভাবিকভাবে তপন দত্ত খুনে অরূপ রায়, যিনি ওই দলের একটা বড় স্ট্রেচারাল পদ হোল্ড করে রয়েছেন, তার কি হবে সেটা একটা বড় প্রশ্ন আসছে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তেই ওই ঋত তৃণমূলপন্থীরাই দিল্লিতে গিয়েছেন। আমি ফিরে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বাইট শোনাবো কি বলেছেন তিনি। কিষাণুদা আগের ইস্যুতে বলবেন বলে হাত তুলেছিলেন, আমি কিষাণুদার কাছে যাবো, একসঙ্গে দুটো বিষয় জানতে চাইবো আপনার থেকে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। अगर कोई लोग ये बाली चोरी किए हैं, बाली का सिंडिकेट चलाए हैं, कैला का सिंडिकेट चलाए हैं, डोलोमाइट का सिंडिकेट चलाए हैं, कैटल का सिंडिकेट चलाए हैं, तो इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए, कार्रवाई होना जरूरी है। ये बंगाल का आवाम का भी इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। तो हम लोग, जो लोग यहाँ पर है और जो लोग नहीं हैं, हम सब एक कलेक्टिव में बिलोंग करते हैं। यहाँ कोई इंडिविजुअल का सवाल नहीं है। जो हम लोग बोल रहे हैं, हो सकता है मैं बोल रहा हूँ, मगर ये कलेक्टिव डिसीजन के तहत ही बोल रहे हैं। কিষাণুদার কাছে আসবো। আর আজকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে তৃণমূলের যে পার্টি অ্যাকাউন্টটা রয়েছে, সেটাও আগামী মঙ্গলবারের মধ্যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে তাতে কত টাকা রয়েছে বা কি অবস্থা অ্যাকাউন্টটার, সেটা ক্লিয়ার করতে হবে কোর্টের সামনে। বিপদ আরও বাড়ছে কোন দিক থেকে, সেটা হচ্ছে গলার আওয়াজ যে টেস্ট করা, এই ক্ষেত্রে অভিষেককে কিন্তু যেটা রিল্যাক্সেশন চাওয়া হয়েছিল সেটা ছাড় দেওয়া হয়নি। বিদেশ যাওয়ার অনুমতি অভিষেককে দেওয়া হয়নি। কেন জানি না, মনে হচ্ছে একটা অদ্ভুত বেষ্টনী চারিপাশ থেকে ঘিরে ফেলছে ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে তো দেখছি এখন কালীঘাটপন্থীরাও, হয়তো কিষাণুদারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকেই সামনে আনছেন। কোথাও না কোথাও যুবরাজ বা সেনাপতি আজকে আর নেই, মানে প্রাসঙ্গিক তালিকায় নেই। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে অভিষেকের অঙ্গুলি হেলনেই হতো, এরকম মিডলম্যানরা বলা শুরু করেছে। মিডলম্যানরা যে নিয়োগ দুর্নীতিতে যা হতো মারাত্মক চাপ ছিল, এবং সেই চাপ দেওয়া হতো হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে, এবং সেটা সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে ওই কুন্তল শান্তনুদের মতো যারা মিডলম্যান, তাদের মাধ্যমে এসে পৌঁছতো গ্রাসরুটে। এখানেও 100 কোটি টাকা দুর্নীতি। তাহলে একেবারে অভিষেক অপ্রাসঙ্গিক। আরে মিডলম্যানের আরেকটা অংশই তো এই দেবরাজ চক্রবর্তী। হ্যাঁ, মানে ওর তো নিয়োগ দুর্নীতিতে নাম জড়িত, উত্তর 24 পরগনা। আমি কিষাণুদার কাছে আসি। কিষাণুদা, দেখো, প্রথম কথা হচ্ছে যে
আমি একটু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে যে হাওড়া ব্রিজ কথাটা শুনলে কারুর যদি হনালুলু শহরের চিত্রটা মুখের মধ্যে বা চোখের সামনে ভাসে, তাহলে তো ভাই তার বুদ্ধি বিবেচনা সম্পর্কে আমাকে ভাবতে হয়। আমি তো আর বলতে পারি না হাওড়া ব্রিজ হলে কোন শহর মাথায় ধরে, সকলেই জানে। বিশ্ব বাংলা গেট দেখলে কোন শহরের চিত্র মাথায়, সেমনি তৃণমূল কংগ্রেস বা তার প্রতীক জোড়াফুল চিহ্নটা দেখলে কার নাম মাথায় আসে আমরা সকলেই জানি। দীর্ঘদিন ধরে আমাদের এই মিডিয়াতে সেই অবজ্ঞার সামনে হতে হয়েছে, অবজ্ঞা মুখে পড়তে হয়েছে যে তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তো তার লিখে সেই দিন মিডিয়া আমাদেরকে এটা কটাক্ষ করেছে বা মিডিয়াতে বসে বিভিন্ন মানুষ করেছে। তো সেখান থেকে দুটো ল্যাম্পপোস্ট বেরিয়ে গিয়ে কি বলছে কি করছে তাতে কি প্রাসঙ্গিকতা থাকে? হ্যাঁ, দুই হলো যে আমি পৃথ্বীরাজের কথা খুব মন দিয়ে শুনলাম। ও নিউটনের ও সায়েন্সের ছেলে, অনেক ভালো ভালো কথাগুলো শুরু করলো। এবং যদি আমি বয়সের নিরিখেও দেখি আমরা যতজন আছি ও সব থেকে কনিষ্ঠ, তো সুতরাং নিউটনের এইসব যে থিওরিগুলো, এই যে থার্ড ল যদি আমি কখনো বলবৎ হতে দেখি, আমাদের চারজনের মধ্যে সব থেকে বেশি ওটা দেখার সুযোগ হচ্ছে পৃথ্বীরাজ। তো এই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা চন্দন দাস সিনিয়র মানুষ, তিনি অনেক দেখেছেন জীবনে, ভবিষ্যতেও কিছু দেখবেন, কিন্তু সব থেকে বেশি ভবিষ্যতে দেখার সুযোগ হচ্ছে পৃথ্বীরাজ। তো সুতরাং আজকে আমি যা বলি, আমি দলের প্রতিনিধি, দলের কথা বলবো, পৃথ্বীরাজ তার দলের কথা বলবে, চন্দন দা তার দলের, সকলে আমরা দলীয় প্রতিনিধি। আজকে 2016 সালে বিজেপির কোন দলীয় প্রতিনিধি, দলীয় মুখপাত্র এসে নারদা নিয়ে যাদের দিকে দুর্নীতির বান ছুড়ে দিয়েছে, এমনকি তখন যদি আমি নির্বাচনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনি, এ আয়া নির্লজ্জ বেহায়া কি কথা না ব্যবহার করেছে, যে টিভির পর্দার সামনে সারা বিশ্ব দেখেছে টাকা নিচ্ছে, হাতে করে টাকা নিতে দেখেছে। তার এই কটাক্ষটা আমার নয়, প্রধানমন্ত্রীর কটাক্ষ। যেই দিন তাদের মূল্যায়ন ছিল নারদা কেলেঙ্কারি নিয়ে, নারদা কেলেঙ্কারিতে যুক্ত মানুষদের সাথে নিয়ে, আজকে তারা সেটা বলছে না। যেমন আমার যেটা পৃথ্বীরাজ আমাদের কথা বলছেন, নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন মূল্যায়নে ভুল হয়েছে, বেশ কিছু মানুষের সম্পর্কে মূল্যায়নে আমাদের ভুল হয়েছে, নেত্রী স্বীকার করেছেন, কিন্তু বিজেপি তো স্বীকার করছে না। বিজেপির একজন নেতা, সম্ভবত সম্পাদক বা সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে বিজেপি বিরোধী দলে থাকাকালীন তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ হলো দুর্নীতি, সম্পত্তি করা, তার পরিবার পরিজন, বউ শাশুড়ি শালীর নামে নাকি প্রচুর সম্পত্তি হয়েছে, এই হয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির দপ্তর থেকে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে তদন্তের জন্য এল। তাহলে এখন সেই নেতা কোথায়? সেই সম্পাদক থেকে কি আরো অনেক কিছু বড় হয়েছে? তিনি কি বিধায়ক, মন্ত্রী, এসব কিছু হয়েছে? বেশ, আমি এই প্রশ্নগুলোই পৃথ্বীরাজের কাছে নিয়ে যাব দাদা। হেমন্ত বিশ্ব শর্মা হোক, অজিত পাওয়ার হোক, শুভেন্দু অধিকারী হোক, এদের বিরুদ্ধে অভিযোগগুলো বিজেপিরই করা। বিজেপি তার মূল্যায়ন অবস্থানে হয়েছে, আবার বিজেপি এখন অন্যকে প্রশ্ন করছে যে তুমি কি করে তোমার অবস্থান পাল্টেছ। রাজনৈতিক দল অবস্থান করে, আমরা মুখপাত্র মাত্র, আমাদের এসে দলের কথাটাই এসে বলতে হয়। কিন্তু এক মুখপাত্র যাতে আরেক মুখপাত্র কে নিয়ে অবজ্ঞা বা টিটকিরি তার ছিল না করে, তার কারণ হচ্ছে ওই নিউটনের থার্ড লটাই হবে। সুতরাং আমি আবার বলছি যে অন্তত সেই এথিক্যাল পজিশনিংটা দেখিয়েছে, সেই মরাল কারেজটা দেখিয়েছে, বলেছে ঋতব্রত সম্পর্কে বা বাকিদের সম্পর্কে মূল্যায়নে ভুল হয়েছে। কিন্তু আজকে যে ববি হাকিম সম্পর্কে তার ওএসডি দুর্নীতির দায়ে ধরা পড়লো, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তাহলে তাকে বাঁচাবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ব্যাপারটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরে দিয়েছে, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই কালি ওইসির কোনো সম্পর্ক নেই। এমনকি 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন যে তার নাম ব্যবহার করে একদম আমি আসবো কিন্তু পৃথ্বীরাজের কাছে যাব এরই উত্তরগুলো নেওয়ার জন্য, চন্দনদার কাছে। একদম ঠিক, আমি এই গুলোই তুলে ধরবো, পৃথ্বীরাজের কাছে উত্তর দেবেন কিশোরদা। আপনি একটু জাস্ট অপেক্ষা করুন, আমি একটা বিরতি নিতে দিন, ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম আলোচনায়। আর এবার আপনাদেরকে দেখাই, এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের পক্ষেই থাকা তৃণমূলের এক সাংসদ, যার নাম হচ্ছে মহুয়া মৈত্র, তিনি কিন্তু দলের এই লোগো সম্পর্কে একটি ইন্টারেস্টিং মন্তব্য তার থেকে আজকে মিডিয়া পেয়েছে। কি সেটা একবার শোনাই আপনাদের, শুনুন। জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি, যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে সিপিএমের আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল এঁকে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে, তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসের উপর জোড়াফুল চিহ্ন চলে যাবে কিনা জানি না, তবে এই বক্তব্যে তো মনে হচ্ছে যে খানিকটা যেন আশঙ্কা হচ্ছে কালীঘাট তৃণমূলের যে সিম্বল চলে যেতে পারে যদি গণতন্ত্রের সংখ্যা বড় ফ্যাক্টর হয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার